নিজের একটা ছোট্ট বাড়ি অথবা থাকার মতো একটা জায়গা, মাথা গোঁজার ঠাঁই, এই আকাঙ্ক্ষা আমাদের চিরন্তন। প্রত্যেকের বাসা থাকে, কিন্তু শহরে মানুষদের একটা বড় অংশের কোনো থাকার জায়গা নেই, নিজের থাকার জায়গা নেই। সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা কি, ঢাকার কোনো প্রান্তে সামর্থ্য অনুযায়ী একটা বাসা ভাড়া নিতে হয় এবং সেখানেই বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়। কিন্তু নিজের ভেতরে যে নিজের একটা অ্যাপার্টমেন্ট, এই যে আকাঙ্ক্ষা, নিজের মাথা গোঁজার ঠাঁইয়ের একটা আকাঙ্ক্ষা, এটা প্রজ্বলিত থাকে। মানুষ শুধু ভাবতে থাকে যে কবে আমি আমার নিজের অ্যাপার্টমেন্টে উঠবো। কিন্তু এই প্রত্যাশা তো শুধু থাকলে হবে না। এই প্রত্যাশা প্রাপ্তির জন্য বা প্রত্যাশা পূরণের জন্য আপনার তো টাকা চাই। আপনার ইনকাম আছে, যে ইনকাম আপনি করেন সেটা খরচ দিয়ে শেষ হয়ে যায়, মাসে তেমন কিছুই জমে না। তাহলে আপনি কিভাবে কিনতে পারেন একটা অ্যাপার্টমেন্ট? অ্যাপার্টমেন্ট কেনা ভালো কি খারাপ, বিনিয়োগ হিসাবে এটা কেমন, সেটা আলোচনা আজকের এই ভিডিওর উদ্দেশ্য নয়। মূলত একটা অ্যাপার্টমেন্ট কিনতে আপনার যে ডাউন পেমেন্টের ব্যবস্থা করতে হয়, যে ডাউন পেমেন্ট আপনি দিতে পারলে বাকিটা আপনার আয়ের সাথে সঙ্গতি রেখে আপনি ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিতে পারেন, সেই ডাউন পেমেন্ট কিভাবে ম্যানেজ করবেন সেটা এই আলোচনার মুখ্য উদ্দেশ্য। তো ঠিক আছে, যাওয়া যাক আলোচনায়। যে আপনি ঢাকা শহরে বা কোনো নিকটবর্তী শহরে আপনার যেখানে থাকার ইচ্ছে, সেই জায়গাতে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিভাবে কিনবেন, তার জন্য ডাউন পেমেন্টই বা কিভাবে সংগ্রহ করবেন। প্রথমে একটি কাজ করুন, সেটা হচ্ছে আপনি একটু মার্কেট সার্ভে করুন। আপনি একটু জানুন যে আপনি যে এরিয়াতে অ্যাপার্টমেন্ট কিনতে চান সেই এরিয়াতে অ্যাপার্টমেন্টের দাম কেমন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি কত টাকার অ্যাপার্টমেন্ট কিনতে চান। এটা কি ৮০ লাখ টাকা, ১ কোটি টাকা, নাকি ১.৫ কোটি টাকা, ২ কোটি টাকা? এটা বেশি কম হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাট আপনার ইনকামের সাথে সঙ্গতি রেখে আপনি কত টাকার অ্যাপার্টমেন্ট কিনতে চান সেটা ফিক্স করুন। তার মানে আপনি পরিকল্পনা করে ফেললেন যে আপনি অমুক এরিয়াতে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, এত টাকার একটা অ্যাপার্টমেন্ট কিনবেন। ধরুন সেটার ভ্যালু হচ্ছে ৮০ লাখ টাকা, একটু ছোট অ্যাপার্টমেন্ট। তাহলে ৮০ লাখ টাকার যদি আপনি অ্যাপার্টমেন্ট কিনতে চান, তাহলে আপনাকে ডাউন পেমেন্টের জন্য প্রস্তুতি নিতে হবে। ডাউন পেমেন্ট কত পার্সেন্ট? বাংলাদেশে এটা মূলত ৩০%, ৪০%, মূলত ৩০% থেকেই এখন শুরু হচ্ছে। আগে একসময় ২০%ও হতো। তো ৩০% যদি হয়, তাহলে ৮০ লাখ টাকার অ্যাপার্টমেন্ট কিনতে আপনাকে প্রায় ২৪-২৫ লাখ টাকা জমাতে হবে। এখন আপনি অ্যামাউন্টটা পেয়ে গেলেন যে আপনি ৮০ লাখ টাকার অ্যাপার্টমেন্ট কিনবেন। 30% ডাউন পেমেন্ট যদি আপনাকে সংগ্রহ করতে হয়, তাহলে আপনাকে ২৪ লাখ টাকা জমাতে হবে। এবার একটা টাইম ফ্রেম ঠিক করুন যে আপনি কতদিনে টাকাটা জমাতে চান। ধরুন আপনি ৩ বছর সময় নিচ্ছেন, মানে ৩ × ৩৬ মাস টু সেভ দ্য মানি, এই টাকা সঞ্চয় করতে। ৩ বছর পরে আপনি অ্যাপার্টমেন্টের জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অথবা হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনে অ্যাপ্লাই করবেন। তাহলে আরেকটু ক্লিয়ার হলো যে আপনি ৩৬ মাস সময়ের মধ্যে ২৪ লাখ টাকা করে জমাবেন। তাহলে কিন্তু একটা জিনিস পাওয়া গেল যে আপনি মাসিক কত টাকা সঞ্চয় করবেন। ২৪ লাখ টাকাকে আপনি যদি ৩৬ দিয়ে ভাগ করেন, তাহলে পেয়ে যাবেন যে মাসে আপনি কত টাকা জমাবেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রতি মাসে তখন প্রায় ৬৭,০০০ টাকা জমাতে হবে। এমনটা কিন্তু একেবারে ছোট নয়। যাদের ইনকাম কম তাদের জন্য এটা অনেক টাকা। সব খরচ খরচা বাদ দিয়ে এই টাকাটা সঞ্চয় করা, ইটস টাফ। সেই ক্ষেত্রে আপনি ৩ বছরের পরিবর্তে এটাকে ৫ বছর করতে পারেন, ৬ বছর করতে পারেন, ১০ বছর করতে পারেন। তখন আপনার প্রতি মাসে সেভিংসের পরিমাণ কমবে বটে, কিন্তু এই লম্বা সময় পরে তখন অ্যাপার্টমেন্টের দামও বেড়ে যাবে, সেদিকেও আপনাকে খেয়াল করতে হবে। এখন এর পরের প্রশ্ন আসবে যে স্যার, আমি এই সঞ্চয়টা কোথায় করব? এই সঞ্চয়টা আপনি করবেন মূলত ব্যাংকে সঞ্চয় করবেন। প্রথম আপনি ডিপিএস করতে পারেন, আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। যদি ৫ বছর মেয়াদি হয়, ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র আছে, তার মানে এখন যে সঞ্চয়পত্র কিনবেন 5 বছর পরে সেটা ম্যাচিউর করবে। 2 বছর পরে যখন সঞ্চয়পত্র কিনবেন তখন 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনবেন। অথবা আপনি এসআইপি করতে পারেন, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, গ্রোথ ফান্ড মূলত। সেখানে আপনি এই টাকাটা জমাতে পারেন। তাহলে কি হবে, ওভার দ্য টাইম আপনার টাকা জমবে ঠিকই, পাশাপাশি কিছু মুনাফা বা সুদের সাথে যোগ হবে, পরিমাণটা বাড়বে। আবার কোনো ব্যাংকে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সঞ্চয় স্কিম আছে, আপনি সেখানেও টাকা জমাতে পারেন। ইউ জাস্ট think and do a minor research, then take a decision. এরপরে বড় একটা কাজ আছে, কারণ আপনি বুঝতে পারছেন যে আপনার অনেক টাকা হাত থেকে বেরিয়ে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ সেভিংস, কারণ আপনি একটা বড় উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করছেন। তখন আপনাকে একদিকে একটু টাইট করতে হবে, সেটা হচ্ছে খরচের দিকে। তার মানে ইউ নিড টু ফোকাস অন আননেসেসারি এক্সপেন্সেস। যেদিকে আপনি অনেক খরচ করতেন, অপ্রয়োজনীয় খাত বা কম প্রয়োজনীয় খাত, সেগুলোকে আপনার এখন অ্যাভয়েড করতে হবে, একটু ত্যাগ তিতিক্ষা বেশি করতে হবে। কেন? কারণ আপনি আপনার অ্যাপার্টমেন্ট কেনার জন্য বা একটা বড় স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করেছেন। এবার আপনি যদি একটু পার্ট টাইম কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, তাহলে আপনার ইনকাম একটু বাড়বে, তাহলে আপনার টানাটানি কমে যাবে, সেদিকে একটু খেয়াল করতে পারেন। এবং এই যে বাড়তি যে ইনকাম,
সেই ইনকামটা সরাসরি সঞ্চয় যুক্ত করবেন, তার সাথে যেন আবার খরচকে প্যাচ আপ করবেন না। খরচকে যদি প্যাচ আপ করেন তাহলে আবার সেটা কঠিন একটা জার্নি হয়ে যাবে আপনার জন্য। এর পরের একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রতি 6 মাস অন্তর আপনি আপনার হিসাবগুলো দেখুন, আপনার প্ল্যানিংটাকে রিভিউ করুন, যে আপনি যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আপনি এগুচ্ছেন সেই উদ্দেশ্য সঠিকভাবে পালিত হচ্ছে কিনা। ধরেন প্রতি মাসে আপনি টাকা জমা করছেন, কিন্তু কোনো মাস আবার গ্যাপ গেল কিনা, 1 বছর পরে যতটা জমার কথা ছিল সেটা হয়েছে কিনা, এর সাথে যদি আপনি কোনো লাভ পান বা মুনাফা বা সুদ পান সেটা পেলে কত হয়েছে, জাস্ট একটু রিভিউ করুন। রিভিউ করলে আপনার মনস্তত্ত্বে এক ধরনের ঘটনা ঘটে যে ইয়াস, আপনি একটা সুনির্দিষ্ট কাজ নিয়ে সামনে এগুচ্ছেন এটা, এবং সেটা যথাযথভাবে আপনি এগুতে পারছেন। আর যদি দেখেন যে না, আপনার হঠাৎ করে কোনো ভালো ঘটনা ঘটছে, ইনকাম বৃদ্ধি পেয়েছে, তাহলে আপনি সেভিংসের পরিমাণ বাড়িয়ে টাইমের পরিমাণ কমিয়ে নিয়ে আসতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেকেই করে কি, খরচের পরিমাণ বাড়িয়ে দেয়, মনে করে আমার তো একটা প্ল্যান আছে। নো, আপনি যখন এরকম কোনো সঞ্চয় ভিত্তিক বা অ্যাসেট অ্যাকুমুলেশনের জন্য কোনো প্রোগ্রাম করবেন, যদি সেটা নির্ধারিত সময়ের আগে করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো। আর খরচ করার ক্ষেত্রে যদি নির্ধারিত সময়ের পরে চলে যান এবং সেটা নিয়ে আপনি সার্ভাইভ করতে পারেন, দ্যাট ইজ গুড। তো এই যে কয়টা পয়েন্ট আমি আলাপ করলাম, যদি সংক্ষেপে বলি তাহলে কি করবেন, আপনি প্রথমে একটা লক্ষ্য নির্ধারণ করবেন যে কত টাকার অ্যাপার্টমেন্ট কিনবেন। তারপরে এই যে ডাউন পেমেন্ট আপনি যেটা দিবেন, সেই ডাউন পেমেন্টের জন্য প্রতি মাসে আলাদা আলাদা সঞ্চয় করুন এবং এটা কন্টিনিউয়াসলি করবেন, এবং নির্দিষ্ট লক্ষ্য নিতে সঞ্চয় করবেন এবং কোথায় করবেন সেটাও ঠিক করবেন, যে সঞ্চয়পত্রে করবেন নাকি ডিপিএস এ করবেন, নাকি আপনি বন্ডে করবেন, নাকি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে করবেন। ইউ নিড টু ফিক্স ইট। কিন্তু টাকাটা যেন ওখান থেকে আবার বের করে খরচ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যেখানেই বিনিয়োগ করুন না কেন, এই বিনিয়োগটা যেন রিস্কি না হয়। এটা আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন না, দ্যাট ইজ রিস্কি, কারণ এটা আপনার একটা বিশেষ উদ্দেশ্যে করা। প্রত্যেকটা জিনিসের একটা পারপাস থাকে, এবং আপনি যখন পরিকল্পনা করবেন সেই পারপাসের সাথে অ্যালাইন করবেন, এবং যখন বাস্তবায়ন করবেন তখনও যেন সেই অ্যালাইনমেন্টটা থাকে, যেন অন্যদিকে সরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর সর্বশেষ যে পয়েন্ট যেটা আমি বলেছি, যে আপনার অগ্রগতিকে আপনি যাচাই করবেন, আপনি আপনার পরিকল্পনাটাকে রিভিউ করবেন এবং প্রয়োজনে আপডেট করবেন। বন্ধুরা, যদি আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে চান এবং তার জন্য ডাউন পেমেন্টে টাকা সঞ্চয় করতে চান, তাহলে সেই প্রোগ্রাম আপনাকে আজ থেকে শুরু করতে হবে। আপনি যত দেরি করবেন তত আপনার স্বপ্ন পিছিয়ে যাবে, আপনার স্বপ্ন অর্জন পিছিয়ে যাবে, এবং ছোট ছোট ধাপের মাধ্যমে আমরা বড় বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাই, এই কথা যেন মনে থাকে। এবং বড় লক্ষ্য বলে ছোট লক্ষ্যকে ধরে এগুবো না, এই মানসিকতা পরিহার করা আমাদের খুবই দরকার, এবং আমাদের আজই শুরু করা দরকার। কাল করব পশু করব নয়, কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাওয়া দরকার। কোনো একটি লক্ষ্য অর্জন সহজে হয় না, তার জন্য আপনার প্রয়োজন পরিশ্রম, মেধা, প্ল্যানিং, ত্যাগ এবং সর্বতোভাবে লেগে থাকার সক্ষমতা এবং লেগে থাকা। বন্ধুরা, যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিন। আর আর্থিক টিপস পেতে, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো পরামর্শ পেতে, বিজনেস সংক্রান্ত কোনো পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।